নমস্কার। আজকে আমি নদীর শ্রেণীবিভাগ পড়াচ্ছি। নদীর শ্রেণীবিভাগ প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুসারে তিনভাবে কিন্তু নদীর শ্রেণীবিভাগ করা হয়ে থাকে, যথা নদীর গোষ্ঠীতে নদীর ভূমিকা এবং জলের পরিমাণ অনুযায়ী নদীর শ্রেণীবিভাগ, তারপর পতনস্থলের তারতম্য বিচারে নদীর শ্রেণীবিভাগ এবং বংশানুগতিক তারতম্য অনুসারে কিন্তু নদীর শ্রেণীবিভাগ। তাহলে এই নদীর যে তিনটা ভাগ আছে সেই ভাগটা কিন্তু একটা কি হবে, তোমার হচ্ছে নদীর যে জলের পরিমাণ এবং তারপর পতনের যেখানে পতিত হয় জল, মানে নদীর যে তারতম্য সে হয় সেখানে একটা শ্রেণীবিভাগ, আর হচ্ছে বংশানুগতি তারতম্য অনুসারে শ্রেণীবিভাগ। এখন আমরা ডিটেলস এটার মধ্যে জানতে চাই যে নদীর গোষ্ঠীতে নদীর ভূমিকা এবং জলের পরিমাণ অনুসারে কী শ্রেণীবিভাগ হয়। তার মধ্যে আমরা জানি সেখানেও আবার তিনটা ভাগ আছে, একটা মূল নদী, উপনদী আর শাখা নদী। এবার মূল নদী কী করে, যে কোনো একটি নদী বা নদী গোষ্ঠী প্রধান নদীকে বলা হয় মূল নদী। যেমন আমরা বলতে পারি গঙ্গা, নীল, আমাজন, এবং এগুলো হচ্ছে কি প্রধান নদী। এবং এই প্রধান নদীর কিন্তু ভূপৃষ্ঠে সাধারণ ঢাল বেয়ে প্রবাহিত হতে হতে কোথায় গিয়ে মিলিত হয়, সমুদ্র, হ্রদ, জলাভূমিতে পতিত হয়। এই যে গঙ্গা নদী যদি আমরা চিন্তা করি, তাহলে গঙ্গা নদী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে কিন্তু বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। তার কতগুলো নদী উপনদী আছে, উপনদী আছে, এবং সেগুলোকে মূল নদীর কিন্তু সেগুলো কি করে, জল পরিমাণ কিন্তু বহন করে আনে। এবং এই মূল নদীর অসংখ্য উপনদী, প্রনদী, শাখা নদী এবং যা থাকে তা কিন্তু আমরা মূল নদী হিসাবেই গণ্য করি। তারপরে উপনদীগুলো কি, এই যে সাধারণ ঢালের উপর দিয়ে যে মূল নদী প্রবাহিত হওয়ার সময় বিভিন্ন দিক থেকে ছোট ছোট নদী এসে তার সাথে মিলিত হয়, তাকে উপনদী বলে। যেমন গঙ্গার যদি আমি চিন্তা করি, তাহলে আমরা কি দেখতে পারি, যে যমুনা, গণ্ডক, কোশি, সোন, এগুলো কিন্তু গঙ্গার কি উপনদী। বিস্তরা, চন্দ্রভাগা, ইরাবতী, বিপাশা, শতদ্রু, এগুলো কি আবার সিন্ধু নদীর উপনদী। আবার উপনদীকে উপনদী বলা হয়, যেমন মূল নদীর উপনদী। যে উপনদীতে যদি কোনো একটা অন্য একটা নদী এসে জয়েন্ট হয়, তাকে আমরা কি বলি উপনদী। যেমন যমুনার উপনদী চম্বল আর বেতরা কিন্তু গঙ্গার উপনদী। মানে নদীর মধ্যে যেটা মিলিত হলো সেটা হলো গিয়ে উপনদী, এবং উপনদীর মধ্যে যদি কোনো নদী এসে যুক্ত হয় তাহলে মূল নদীর সেটা হবে কি উপনদী। তাহলে আমরা এখানে একটা জিনিস উদাহরণ আবার আমি রিপিট করছি, গঙ্গার উপনদী হলো যমুনা, আবার যমুনায় মিলিত কি হয়েছে, চম্বল বা ভেতরে, এটা হচ্ছে গঙ্গার উপনদী। আচ্ছা, নেক্সট শাখা নদী। শাখা নদী কি, মূল নদী যখন মোহনার সন্নিকটে এসে পৌঁছায় তখন জলের পরিমাণের বৃদ্ধির দরুন কি হয়, একটি খাদ দিয়ে সমস্ত জল নিকাশিত হতে পারে। যেমন ধরো তুমি যদি তোমার মাটিতে জল ফেলো, তো উপর থেকে যখন জলটা ফেলবে দেখবে একটা নির্দিষ্ট জায়গায় জলগুলো পড়লো। এবার জলগুলো যখন দেখবে ঢালু জায়গায় যখন জলগুলো ছড়িয়ে যেতে থাকে, তখন কিন্তু একটা লাইন দিয়ে যায় না, অনেক সময় কি করে, সেই ঢাল বেয়ে বিভিন্ন লাইনের মধ্য দিয়ে সেই জলগুলো প্রবাহিত হতে থাকে। তাহলে মানে কি, যখন নদী পার্বত্য অঞ্চল থেকে অনেক জল নিয়ে যখন সমতল ভূমি দিয়ে প্রবাহিত হয়ে যখন সমুদ্রে গিয়ে পতিত হয়, তখন তার জলের পরিমাণ প্রচণ্ড রকম থাকে। তখন সে একটা নির্দিষ্ট রেখার মধ্য দিয়ে কিন্তু সমুদ্রে পতিত হতে পারে না। তাই কি হয়, সেখান থেকে কি হয়, বিভিন্ন শাখার মাধ্যমে সেটা জলটা কি হয়, সমুদ্রে পতিত হওয়ার চেষ্টা করে। তো সেইখানে যে অঞ্চলটা সৃষ্টি হয় এই ভাগ হয়ে যাওয়ার ফলে, সেটাকে কিন্তু দেখবে আকৃতি বা ট্রায়াঙ্গেল শেপের কিন্তু আকৃতিটা শুরু হয়, সেটাকে বলে বদ্বীপ অঞ্চল। এবং সেই জায়গাগুলো, যেই ভাগগুলো যে পতিত হয় সমুদ্রে, সেই ভাগগুলোকে কি বলা হয়, শাখা নদী। এবার দেখো, গঙ্গার যে সৃষ্টি হয়ে যে বেয়ে বেয়ে যখন আসে, তখন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে যখন সেই নদী গিয়ে বঙ্গোপসাগরে মিলিত হওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এই শাখা নদীগুলো বেরিয়ে আসে। এখন এর জন্য এই শাখা নদীকে নামগুলো কি কি, ভাগীরথী, পদ্মা, এগুলো হচ্ছে গঙ্গার। আর নীল নদের কি, রোসেটা এবং ডেমিয়েটা নীল নদের কিন্তু শাখা নদী। তাহলে বোঝা গেল শাখা নদীটা কি ধরনের। এবার নেক্সট আছে উপনদী ও শাখা নদীর বৈশিষ্ট্য। এবার উপনদী আর শাখা নদীর বৈশিষ্ট্য কি, উপনদী শাখা
নদীর চরিত্র বৈশিষ্ট্য সম্পূর্ণ পৃথক। উপনদীগুলো কি করে, বিভিন্ন অঞ্চল থেকে জল এনে মূল নদীতে ঢালে। উপনদীগুলোর কাজ কি, অন্য জায়গার থেকে জল এনে যে মূল যে নদী তার মধ্যে ঢালবে। কিন্তু শাখা নদীর কাজ কি, যে নদীতে তারা থাকে সেই নদীর জলগুলো যাতে যে যে কোনো সাগরে বা হ্রদে মিলিত হতে পারে, জলের যে বেগটা সেটা কন্ট্রোল করার জন্য তারা ভাগ হয়ে কি করে, যে শাখা নদী হিসাবে সমুদ্রে পৌঁছে দিতে সাহায্য করে। সুতরাং উপনদীর কাজ হলো মূল নদীর জল যোগান দেওয়া, আর শাখা নদীর কাজ হলো মূল নদীর জলকে ভাগ করে সমুদ্রে ফেলা। মানে একজন হচ্ছে অন্য জায়গার থেকে নিয়ে এসে নদীতে জমা করছে, আর আরেকজন হচ্ছে, যেমন বাবা, আমাদের ফ্যামিলিতে বাবা, জেঠু, কাকা এরা কি করে, উপার্জন করে এনে সংসারে দেয়, আর আমরা কি করি, সেগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতে খরচা করি, শিক্ষা খাতে, বিভিন্ন রকম খাতে আমরা খরচা করে থাকি। তো আমাদের কাজ হচ্ছে শাখা নদীর কাজ। আর উপনদীর কাজ কি, যেমন আমাদের বাবা জ্যাঠা যারা কাজ করে থাকে। এটা হচ্ছে আমি একটা উদাহরণের জন্য বললাম, এটা একটা সিম্পল একটা বললাম। আচ্ছা, নেক্সট, পতনের স্থলের তারতম্যের বিচারের শ্রেণীবিভাগ। পতনের স্থলের তারতম্যর বিচারে পৃথিবীর যাবতীয় নদীকে কি করা হয়, দুভাগে ভাগে, একটা অন্তর্বাহিনী নদী আর একটা বহির্বাহিনী নদী। এবার দেখো অন্তর্বাহিনী নদীটা কি জিনিস। অন্তর্বাহিনী নদী হচ্ছে যে সব নদীগুলো দেশের প্রান্ত সীমা অতিক্রম করে না, কিন্তু অন্তর্ভাগেই থাকে, তাকে অন্তর্বাহিনী নদী বলে। যেমন বলতে পারি ক্যাসপিয়ান সাগরে পতিত ভোলগা, আরাল সাগরে পতিত হচ্ছে আমুদরিয়া আর শিরোদরিয়া, ভারতের সম্বর হ্রদে হচ্ছে রূপনগর, আর মেধা, কচ্ছের রানে লুনি নদী অন্তর্বাহিনী। মানে এইসব নদীগুলো কি হবে, যে যেখানে উৎপত্তি হবে সেই দেশের ভেতরেই থাকবে, ও কিন্তু বাইরে যাবে না। ভারতের লুনি নদী অন্তর্বাহিনী নদী। এইসব নদীগুলো কিন্তু কোন বাহিরের কোনো সমুদ্রের সাথে বা বাইরের কোনো যে কোনো সাগরের সাথে কিন্তু মিলিত হবে না, ও যেখানে সৃষ্টি হবে সেই জায়গাটাতেই আবদ্ধ হয়ে ওইখানেই ওর সমাপ্তি ঘটে। মানে উৎসস্থল এবং অবতরণ বা মিলিত হওয়ার স্তর কিন্তু একই জায়গা। তো কিন্তু বহির্বাহিনী নদী কি, যেসব নদী পার্বত্য সীমা থেকে সৃষ্টি হয়ে সাগর মহাসাগরে পতিত হয় তাকে বহির্বাহিনী নদী বলে। যেমন আমাদের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গঙ্গা, সিন্ধু, আমাজন, নীল নদী ইত্যাদি। আচ্ছা, বংশানুগতিক তারতম্য হিসেবে শ্রেণীবিভাগ। এটা কি, নদীপথে ভূতাত্ত্বিক গঠন, নদী বিন্যাস এবং উৎপত্তির তারতম্যের জন্য 5 ভাগে ভাগ করা যায়। শিলার ভূতাত্ত্বিক গঠন, কিভাবে গঠিত হয় সেই শিলা, যেই শিলার মাঝখান দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে। ভূমির প্রারম্ভিক ঢাল, কীরকম স্লোপের ওপর দিয়ে সেই নদীটা বাহিত হচ্ছে। জলবায়ুগত অবস্থা, কোন জলবায়ু অঞ্চলে সেই নদীটা আছে, শুষ্ক অঞ্চলে না বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে না মরু অঞ্চলে। তারপরে মস্তকমুখী কার্য, যে একটা নদীর পরিচালনা যাওয়ার সময় যে তার যে একটা ঘর্ষণ, সেটা কতটা পরিমাণ, তার যে গভীর খাতটা কতটা পরিমাণ হয়। নদীর আপেক্ষিক বয়স, যে নদীটা কতটা পুরনো, কত বছর পুরনো, কত যুগ পুরনো সেই নদী, তার উপরেও কিন্তু এই বংশানুগতি তারতম্য শ্রেণীবিভাগটা হয়ে থাকে। উপরোক্ত বিষয়গুলি ভিত্তি করে ভূপৃষ্ঠের যাবতীয় নদীকে 8 ভাগে কিন্তু ভাগ করা যায়। এটা একটা অনুগামী নদী, তোমরা এখানে নোট করে নিতে পারো। অনুগামী নদী, পরবর্তী নদী, বিপরা নদী, পুনর্ভাবা নদী, উপ অনুগামী নদী, অসঙ্গত নদী, পূর্ববর্তী বা পূর্বগামী নদী, আর অধ্যরোপ আর আরোপিত নদী। এবার অনুগামী নদী কি, এই নদী নদীর ভূভাগের প্রাথমিক ঢালকে অনুসরণ করে প্রবাহিত হয়। প্রাথমিক ঢাল বলতে ভূভাগের সৃষ্টি প্রথম পর্যায়ে ভূপৃষ্ঠের যে ঢাল ছিল তাকে বলা হয়। এই ক্ষেত্রে সমান্তরাল শিলাস্তরের উপর দিয়ে প্রাথমিক ঢাল সমতা বজায় রেখেই কিন্তু নদীগুলো অনুসরণ করে প্রবাহিত হয়। একে বলে হয় কি, অনুগামী নদী। আর এটাকে কিন্তু আবার তুমি প্রাথমিক নদী হিসাবেও তুমি বলতে পারো।
নেক্সট কি আছে, পরবর্তী নদী। পরবর্তী নদীটার মধ্যে কি, এই প্রকার নদীগুলি অনুগামী প্রাথমিক নদীর পরবর্তী পর্যায়ে উৎপত্তি লাভ করে, তাই এদের নাম হচ্ছে পরবর্তী নদী। মানে প্রাথমিক যে নদীটা থাকে তারপরে কিন্তু এই নদীটার উৎপত্তি হয়। এই নদীগুলি কঠিন শিলাস্তর এড়িয়ে কোমল শিলাস্তরের মধ্যে প্রবাহিত হতে বেশি কাজ করে এবং দ্রুত ক্ষয়কার্য চালিয়ে যায়। প্রধান অনুগামী নদীর উপত্যকাটি অধিগ্রহণ করে তার সঙ্গে মিশে যায়। যেহেতু পরবর্তী নদীগুলি কোমল শিলার উপর দিয়ে বয়ে যায়, তাই উপত্যকাগুলিতে যথেষ্ট প্রশস্ত চওড়া থাকে। এই জাতীয় নদীর কিন্তু কি হয়, দুন উপত্যকায় প্রবাহিত গঙ্গার উপনদী সোং এবং যমুনা নদীর অসন হলো পরবর্তী নদীর উৎকৃষ্ট উদাহরণ। আচ্ছা, বিপরা নদী কি, ভূমির যে ঢাল তার অনুযায়ী প্রবাহিত নদীগুলি অনুগামী নদীর অন্তর্গত। আর যেসব নদীগুলি অনুগামী নদীর বিপরীত দিকে অর্থাৎ ভূমির ঢালের বিপরীত দিকে প্রবাহিত তাকে বিপরা নদী বলে। মানে একটা তো ঢাল অনুযায়ী তো আমরা সবসময় জানি নদীর গতিপথ থাকবেই, কিন্তু ঢালের বিপরীত দিকে যেটা যায় সেটা হচ্ছে তোমার হচ্ছে বিপরা নদী। এবার দেখো পুনর্ভাবা নদী কি, যেসব নদীতে ভূভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে উৎপন্ন অনুগামী নদী দিয়ে বয়ে যায় এবং তাদের বলে পুনর্ভাবা নদী। এবার এগুলো কোশ্চেন কিন্তু যখন আসে তখন কিন্তু ভীষণ গন্ডগোল লাগে, মানে গুলিয়ে যাবে। প্রথমটা কি বললাম তোমার, প্রথমটা হচ্ছে অনুগামী নদী, মানে প্রথম নদীটা কী হবে, প্রাথমিক অবস্থায় নদীর ঢালকে প্রথম যেটা সূত্রপাত হলো সেটা হচ্ছে অনুগামী। নেক্সট কি হলো, পরবর্তী, মানে ওই অনুগামী নদীর মধ্য দিয়ে যেটা প্রবাহিত হচ্ছে আরেকটা নতুন নদী, সেই নদীটাকে তুমি বলতে পারো পরবর্তী নদী। তারপরে বিপরা নদী বিপরীত দিকে, বিপরীত এবং বিপরা, এটার কথাটা মনে রাখবে, নদীর বিপরীত দিকে যে ভূমির ঢাল অনুযায়ী সেটা কিন্তু উল্টো দিকে চলে, সেটা বিপরা। পুনর্ভাবা নদীটা কি, যে নদীর ভূভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে উৎপন্ন হয়ে অনুগামী নদীর দিকেই আবার বয়ে যাবে, সেটা হচ্ছে পুনর্ভাবা নদী। উপ অনুগামী নদী কি, যেসব ছোট ছোট নদীর ভূমির প্রাথমিক ঢাল অনুসারে অনুসরণ করা প্রবাহিত হয়ে পরবর্তী নদীগুলির সঙ্গে মিশে যায়। এটা আবার দেখো, ছোট ছোট নদীর ভূমি প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হচ্ছে, কিন্তু কি হচ্ছে এখানে পরবর্তী নদীর সঙ্গে কিন্তু মিশে যায় এবং উপ অনুগামী নদী। অসংগত নদী আবার কি, যেসব নদী সৃষ্টি হওয়ার কোনো সংযত কারণ নেই, অর্থাৎ নদী গঠনের ভূভাগে প্রাথমিক ঢাল, শিলার প্রকৃতি, ভূপাত্তিক এগুলো কোনো কিছুই তারা নির্ধারণ করে না, তাকে বলে অসংগত নদী। বা এইসব নদী কি হয়, বেশিরভাগই কি হয় তোমার এঁকে বেঁকে যায়। আচ্ছা, পূর্বগামী নদী কি, এটা পূর্বগামী নদী মানে ওই যে সেই সুদীর্ঘ নদী গতিপথে যখন ভূগঠনের উঁচু হয়ে যায় তখন নদীটির অবরুদ্ধ অবস্থায় হয়ে পড়ে, তখন কিন্তু চালিয়ে যাওয়ার তাকে যে চলবে তার জন্য কী হবে, ভূপ্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামঞ্জস্য ক্ষয়কার্য চালিয়ে প্রবাহ বজায় রাখতে সক্ষম হয়। এটা পূর্ববর্তী নদীর মতন, যেমন গঙ্গার দেখবে আদি গঙ্গা যেটা বলে, আদি গঙ্গা এবং নতুন গঙ্গা, আদি গঙ্গা যেটা, সেইটা কিন্তু এই ধরো পূর্বগামী নদীর মধ্যে তুমি এই যে উদাহরণগুলো এগুলো কিন্তু আমরা দেখতে পারি। আবার দেখো যে পরাজিত এবার নদী কি, যেই নদীটা ধরো তোমার যেতে যেতে আর সেখানে আর প্রবাহ কিন্তু বজায় রাখতে পারছে না, সেটা হচ্ছে পরাজিত। এখানে মানে বোঝাই যাচ্ছে যে সে আর তার জায়গা নেই যাওয়ার। ভূবিজ্ঞানীদের মধ্যে সিন্ধুর যে শতদ্র, সাংপো, গঙ্গা নদীর কয়েকটি উপনদী যেমন ঘরঘরা, কুশি এবং হিমালয় পর্বতের উৎপত্তি পূর্বে প্রবাহিত ছিল, এরা হিমালয় পর্বতের উত্থানের চেয়ে দ্রুত ক্ষয়কার্য চালিয়ে প্রবাহ বজায় রাখতে সমর্থ হয়েছে, কাজেই এরা পূর্ববর্তী বা পূর্বগামী নদী হিসাবে পরিচিত। এবার দেখো এখানে ফটোটার মধ্যে দেখো, এটা ধরো পর্বত গঠনের পূর্বে এই যে গঠনের নদীটা কিন্তু এখানে, এবার পর্বত গঠনের পর কি হলো, এই যে গিরিখাতে সৃষ্ট পূর্ববর্তী নদী, এইখানে গিরিখাত, এখানে ভাতযুক্ত শিলার মধ্য দিয়ে এই পূর্ববর্তী নদী কিন্তু প্রবাহিত হয়েছে। আরোপিত নদী আবার কি, আরোপিত নদী হচ্ছে ভূপৃষ্ঠের কোনো স্থানে প্রাচীন শিলার উপর নতুন পাললিক শিলা সঞ্চিত হলে ভূমিরূপে পরিবর্তন ঘটায়। এই যে প্রাচীন শিলার উপর যদি পাললিক শিলা, মানে পাললিক শিলার কোথার থেকে আসবে, ওই নদীর ক্ষয়কার্যের ফলে যখন আবার নতুনভাবে জন্মায়, তো দীর্ঘদিন ক্ষয়কার্যের ফলে নতুন শিলাস্তরের উপর যখন প্রাচীন শিলার দ্বারা গঠিত উন্মুক্ত হয়ে পড়ে, তখন কী হয়, নদী প্রাচীন শিলার উপর উপেক্ষা করে তাদের ওপর কী করে প্রতিষ্ঠিত হয় এবং একে বলা হয় আরোপিত। মানে একটা জিনিসের ওপরে আরেকটা জিনিস কিন্তু
বসে পড়ে, মানে ওইটার নতুন পুরনো শিলার ওপরে আবার উঠে পড়ে, তো সেটাকেই বলা হয় আরোপিত নদী। এই যে নদীর ভাগগুলো, এই ভাগগুলো কিন্তু একটুখানি লিখে নিলে ভালো হয়, কারণ হচ্ছে এগুলো যদি কন্টিনিউয়াস তোমরা না শোনো তাহলে কিন্তু এগুলো মনে থাকে না, এগুলো অনেক সময় ছোট ছোট কোশ্চেন হিসাবে কিন্তু আসে। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুনি রাখছি।